এমনও হতে পারে এই যুদ্ধের পরে দেখবেন আপনার $70-80 নিচেও তেল চলে আসতে পারে, যেটা আগে ছিল। আজকে যদি মনে করেন রাশিয়া যদি একটা গণতান্ত্রিক দেশ হতো, তাহলে পুতিন অনেক আগেই উনার ক্ষমতা হারাতেন। ইরান অয়েল এক্সপোর্টার হলেও সে কিন্তু ক্রুড এক্সপোর্ট করে এবং রিফাইন্ড অয়েলটা সে আবার ইম্পোর্ট করে বাইরে থেকে। তার যে রিফাইনারির ক্ষমতা আগেও ছিল, এখন হয়তো আরো কমে গেছে, কিন্তু সেটা যথেষ্ট নয়। অর্থাৎ তার দেশেও তেলের সংকট দেখা যাবে আমাদের মতো, সেখানেও হয়তো লম্বা লাইন দাঁড়িয়ে যাবে। কিন্তু আজকে কেন আইসোলেটেড হয়ে গেছে, এটাই ইরানকে চিন্তা করতে হবে, যে আজকে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার মতো একটা দেশ ছাড়া কেউ ডাইরেক্টলি ইরানের পাশে নাই। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চলছে, কিন্তু লেবাননে ইসরায়েলি হামলা থামেনি। একদিকে যুক্তরাষ্ট্রের অবরোধ, অন্যদিকে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ। এই অচলাবস্থার মধ্যে আমরা কি শান্তির মুখ দেখব, না আবার সংঘাত? এ নিয়ে কথা বলবো আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক এলাহি চৌধুরীর সঙ্গে। ইশফাক এলাহি চৌধুরী, আপনাকে স্বাগত চর্চার ধন্যবাদ সংলাপ। আমাকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য এখানে। না, আপনাকে যতবারই আমরা আমন্ত্রণ জানাই আপনি সাড়া দেন এবং আমাদের দর্শক শ্রোতার কাছ থেকেও বিপুল সাড়া পাই। এটি আমাদের উৎসাহিত করে। সর্বশেষ খবর হলো যে ইরানের স্বল্পমেয়াদী ও শক্তিশালী হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এই খবর ছড়িয়ে পড়ার পর তেলের দাম ব্যারেল প্রতি $126 উন্নীত হয়েছে। এটি কিভাবে দেখছেন? আমাদের উদ্বেগের কারণ তো আছেই। উদ্বেগ তো যথেষ্টই, কারণ যারা তেল আমদানিকারক দেশ তাদের জন্য উদ্বেগের, যারা তেল রপ্তানিকারক দেশ তাদের জন্য এটা একটা উইন্ডফল সিচুয়েশন। তো বাংলাদেশের জন্য অত্যন্ত উদ্বেগের, কারণ আমরা তো সম্পূর্ণভাবে নির্ভরশীল আমদানি নির্ভর তেলের জন্য, এবং তেলের বাজারে দাম বাড়ার অর্থ হচ্ছে আমাদের অর্থনীতি যে একটা অলরেডি ইতিমধ্যে একটা ভঙ্গুর অবস্থা, সেখানে আরো আঘাত আসবে এবং যার কনজিউমার হিসেবে আমরা সবাই সাফার করব। চীন বেশ এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে, কারণ চীন 100% প্রায় ইম্পোর্ট করছে। তবে রাশিয়ার মতো দেশ যারা তেল এক্সপোর্ট করছে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ, তারা তো, তাদের জন্য এটা সুখবর। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যারা এখনো তেল রপ্তানি করে যাচ্ছে, যেমন সৌদি আরেবিয়া, তারা এটা হার্ট হবে। তবে আমার মনে হয় এটা একটা টেম্পোরারি। যখনই আমরা একটা স্থায়ী সমাধানের দিকে যাব, তখনই আবার তেলের দাম পড়ে যাবে। কারণ বিশ্বে এখন আপনার অ্যাকচুয়ালি প্রয়োজনের তুলনায় অনেক বেশি তেল আমাদের জমা হয়ে আছে, স্টোরেজ আছে, এবং তেলের মানে কোনো সংকট, প্রাকৃতিকভাবে কোনো সংকট হওয়ার কোনো সম্ভাবনাই নাই। সুতরাং এগুলো হচ্ছে স্পেকুলেটিভ রাইজ, এবং আমার মনে হয় এটা কমে যাবে। তবে যেটা আপনি বললেন যে একটা আম, আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে আপনার 3টা এয়ারক্রাফট ক্যারিয়ার, প্রায় 40,000-এর মতো সৈন্য, এবং B-52 দীর্ঘমেয়াদী বোমারু বিমান, এগুলো তো আছেই। মানে আগের যে কোনো সময়ের থেকে এখন অনেক বেশি শক্তিশালী একটা আক্রমণাত্মক বাহিনী সেখানে খাড়া করেছে, এবং ইসরায়েলও তার যেসব ক্ষয়ক্ষতি সেগুলো পুষিয়ে নিয়ে আবার আক্রমণের জন্য হয়তো প্রস্তুত। সুতরাং যেটা হতে পারে, তবে এই মুহূর্তে ট্রাম্প যেটা বলেছেন, যে আমরা তো অবরোধেই আমরা, উনি চাচ্ছেন যে ডাইরেক্টলি অফেন্সিভে না গিয়ে অবরোধটা চালিয়ে গেলে, এখন ইরান যদি তেল রপ্তানি না করতে পারে এবং কোনো পণ্যদ্রব্য তেল সহ, মজার ব্যাপারটা হচ্ছে, এটা আমিও জানতাম না, যে ইরান অয়েল এক্সপোর্টার হলেও সে কিন্তু ক্রুড এক্সপোর্ট করে এবং রিফাইন্ড অয়েলটা সে আবার ইম্পোর্ট করে বাইরে থেকে। তার যে রিফাইনারির ক্ষমতা আগেও ছিল, এখন হয়তো আরো কমে গেছে, কিন্তু সেটা যথেষ্ট নয়। অর্থাৎ তার দেশেও তেলের সংকট দেখা যাবে আমাদের মতো, সেখানেও হয়তো লম্বা লাইন দাঁড়িয়ে যাবে। এবং যেহেতু কনজিউমার গুডসও আসছে না, সুতরাং
একটা বিরাট আর্থিক সমস্যা সেখানে হবে এবং ওদের দাম তো ইনফ্লেশন তো মোর দেন 50%, এখন হয়তো 75-80% এ চলে যাবে ইনফ্লেশন। আমরা জানি যে বাংলাদেশের মতো দেশে 10% ইনফ্লেশনেই আমরা কনজিউমাররা খুবই সাফার করে। সুতরাং 50 to 60, 70% ইনফ্লেশনে কি অবস্থা হবে সেটা আমরা সহজে অনুমেয়। তো এখন আহ, আরেকটা সমস্যা যেটা আমরা অনেকেই জানতাম না, যে তেলের খনিতে যদি তেল আহ, উত্তোলন না হয় এবং সেটা যদি এক্সপোর্ট কোথাও নিয়ে ডিপোজিট না হয়, তাহলে কিন্তু সেই তেলের খনিগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এমনকি কোনো দিনের কোনো কালেও সেই তেল হয়তো আবার সেইটা রিকভার করার কোনো ক্ষমতা নেই, এরকম হতে পারে। তো এখন প্রথমে তারা তো খার্গ আইল্যান্ডের যত স্টোরেজ ছিল সেগুলো ফিল আপ হয়ে গেছে। এখন তারা পুরনো জাহাজ যেগুলো ট্যাঙ্কার ট্যাঙ্কার রেখে দিয়ে গেছিল সেগুলোতে তারা তেল ভরে রাখছে। তারপরে কি হবে? তো আমার কাছে আবার একটা জিনিস মনে হচ্ছে যে 1953 সালের সেই ঘটনা মনে পড়ছে, যে যখন একজন অত্যন্ত পপুলার ইলেক্টেড ইয়ে ছিলেন মোসাদ্দেক। প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হ্যাঁ, মোসাদ্দেক। উনি যখন মোসাদ্দেক যখন তেল ন্যাশনালাইজ করলেন এবং তখন ব্রিটিশ এবং আমেরিকান অয়েল কোম্পানিগুলোকে উনি বললেন যে এখন এগুলো আমরা অপারেট করব, তোমরা ইয়ে খালি রয়্যালটি দিয়ে হবে না, তোমাদের তেলের দাম দিতে হবে। তখন পশ্চিমা বিশ্ব, বিশেষ করে তখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি গিয়েছিল আহ, ব্রিটেন। তারা বলল, মার্কিন যুক্তরাষ্ট্র সহ তারা বলল ঠিক আছে আমরা তাহলে তোমার তেল নিব না। তো এখন তেল এক্সপোর্ট না করার ফলে সেই পপুলার মোসাদ্দেক অতি শীঘ্রই এবং কিছুটা সিআইএ তো ওখানে ইনভলভ ছিল, দেশের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হলো এবং আম, এই জনগণের বিপ্লবের সুযোগে ওই রেজা শাহ পেহলভি যিনি পালিয়ে গিয়েছিলেন ইরান থেকে, তিনি আবার ফিরে আসলেন এবং রাজতন্ত্র আবার পুনরায় কায়েম হলো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিয়ন্ত্রণ আবার পুনঃপ্রতিষ্ঠিত হলো, যেটা 1979 সাল থেকে চলছিল। তো এখন যেটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেটা মানে যেটার অপেক্ষা করবে, যে ইরানে এমন ধরনের অসন্তোষ যদি গড়ে ওঠে যেটার ফলে আহ, যে আহ, ইসলামী যে মানে প্রজাতন্ত্রের যে সরকার, মানে সেই ইরানের সরকারের বিরুদ্ধে একটা গণবিক্ষোভ হবে এবং বিক্ষোভ হলে সেটার সুযোগ এবং তারা সরকার ইয়ে- ইয়া, ক্ষমতাচ্যুত হবে। এটা এটা একটা যার ফলে হয়তো বিনা যুদ্ধে বিনা যুদ্ধে তারা তাদের এইমটা ইয়ে করতে পারবে। তবে কারণ কিন্তু এর সম্ভাবনা কতটা দেখেন ইশফাক আলাহি চৌধুরী, এর সম্ভাবনা কতটা দেখেন? আমি আমি এটা সম্ভাবনা দেখি এই জন্য যে আপনার মনে আছে গত মাত্র জানুয়ারি মাসে সে প্রচন্ড আন্দোলন হয়েছিল জিনিসপত্রের দাম এবং ডলারের মূল্য পতনের ফলে, অর্থনৈতিক একটা, এবং সেখান থেকেই কিন্তু শুরু। এবং তখনই আহ, ট্রাম্প সাহেব উনি মেসেজ দিয়েছিলেন যে আমরা তোমাদের পাশে আসি, তোমরা চালিয়ে যাও। কিন্তু সেটা তারা দমন করেছে, আইআরজিসি দমন করেছে প্রচন্ড রক্তক্ষয়ের মাধ্যমে। ওদেরও কিছু কিছু গার্ড এবং সেনাবাহিনী ওদের সদস্যরাও মারা গিয়েছিল এবং যারা বিদ্রোহ ইয়েতে ছিল গণবিক্ষোভের উপরে, আমরা দেখেছি যে এমনকি ইয়ে বলেছে জাতিসংঘ এবং ওই যে ওয়াচ ইয়ে যেটা আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে নিয়ারলি 30,000, 30,000-এর মতো লোক তারা মেরেছিল। তো এগুলো তো আন্দোলন দমন করা আছে। এখন যদি আবার সেটা হয় এবং বিশেষ করে এখন যেহেতু সেন্ট্রালাইজড কমান্ডো অনেক দুর্বল, আমরা জানি না ওই যে খামেনি, মুস্তফা খামেনির অবস্থা কিরকম। উনি এখন পর্যন্ত লোকসম্মুখে আসেন নাই, অনেকে বলছে উনি প্রায় মৃতপ্রায় অবস্থায়, অত্যন্ত ভীষণভাবে ইয়ে। তো এখন ক্ষমতা এখানে কিন্তু আইআরজিসির মধ্যে ওদের একটা ক্ষমতার দ্বন্দ্ব হতে পারে। তো এইসব সুযোগ নিয়ে আর কি, যে একটা ক্ষমতার রদবদলের একটা, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের রেজিম চেঞ্জের একটা ইয়ে ছিল, সেই সুযোগটা হয়তো হয়তো আসতে পারে। আই ক্যানট সে দ্যাট। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম খবর দিয়েছে যে আহ, ইরানে জনগণের মধ্যে যে ক্ষোভ ছিল সরকারের বিরুদ্ধে, এই আক্রান্ত হওয়ার পর, অর্থাৎ ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা চালানোর পর সে জনগণ সরকারের পিছনেই ঐক্যবদ্ধ হয়েছে। জন্মার আমরা তো গতবার আমরা এটা নিয়ে আলাপ করেছি যে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, আমরা তার ডিসপ্লে দেখেছি, আমরা রাস্তায় রাস্তায় তার ডিসপ্লে দেখেছি। তবে এটাও সত্য
যে যে কোনো এই স্বৈরতান্ত্রিক সরকারের আহ, যখন এই ধরনের পাবলিক ডিসপ্লে হয়, ইট ডাজ নট রিয়েলি রিফ্লেক্ট দ্য শো। এবং যখন আপনার আমি বলছি না এটা যে হবে, তবে এটা উড়িয়ে দেওয়া যায় না, জনরোষ উড়িয়ে দেওয়া যায় না। কারণ যদি আমি বললাম যে যদি এই এখন তো কোনো যুদ্ধ হচ্ছে না, এখন যদি না হচ্ছে না। তারা 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 যদি এই চাপের মুখে থাকে এবং ওর যদি তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, সাধারণ জনগণ যদি ভুকা থাকে, সাধারণ জনগণ ইতিমধ্যে বিরাট সংখ্যক জনগণ তো চাকরিহীন এবং তখন কিন্তু এবং বিশেষ করে যারা গতবার মারা পড়েছে, যদি 20, 30 বা 10,000 যাই হোক, তাদের ফ্যামিলিজ এন্ড অল, তারা তো এফেক্টেড। তো এই ধরনের গণরোষ হতে পারে এবং তখন সেটা একটা পসিবিলিটি যেটা মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন সেটার ব্যবহার করতে পারে, সেই অজুহাতে হয়তো ইন্টারফেয়ারেন্সও হতে পারে। কিন্তু এই উদ্বেগের খবরের পাশাপাশি একটা স্বস্তির খবর হলো, যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে তার বন্দরগুলোর উপর, তখন পাকিস্তান ইরানকে করিডোর দেওয়ার আহ, ঘোষণা দিয়েছে। ট্রেড ট্রেড করিডোর। ট্রেড করিডোরে তো আর তেল যাবে না, আর ওদের না, তেল যাবে না, কিন্তু তার অন্যান্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি রপ্তানি করতে পারবে। এটার উপরেও স্যাংশন হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র যেরকম বলেছে যে যেসব তেলবাহী জাহাজ, যদি কোনো তেলবাহী জাহাজ যদি ইরানকে টোল দিয়ে, ইরানকে ট্যাক্স দিয়ে যদি বেরিয়ে যায়, সেই জাহাজকে আমরা ইন্টারসেপ্ট করব। একইভাবে এরকম হতে পারে যদি তারা দেখে যে লার্জ স্কেল পাকিস্তানের ভিতর দিয়ে ট্রেড যাচ্ছে, হুইচ ইজ এ ভেরি লং ওয়ে। আপনি যদি ম্যাপ দেখেন, করাচি থেকে আপনাকে বহুদূর হয়ে, কোয়েটা হয়ে, জায়দান হয়ে ওদিকে যেতে হবে, বিরাট কয়েক হাজার মাইল। তাও যদি যায়ও, সেই ট্রাক যাক বা ট্রেন যাক, ট্রেন লাইন নাই, ট্রাক ট্রাক যায়, তো সেটার উপরেও ইনজাকশন হতে পারে। মানে তারা দে মাইট ফোর্স পাকিস্তান দে ডোন্ট ডু ইট। আমি শুনি না এই খবরটা, বাট যদি হয়ও, পাকিস্তান অফার করলেও এখানেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ক্যান ইম্পোজ দেয়ার, কারণ পাকিস্তানের উপরে যথেষ্ট তাদের ইনফ্লুয়েন্স আছে, কারণ তারা টাকা পয়সা দিয়ে তাকে সাহায্য করছে। সৌদি আরবিয়ারাও টাকা পয়সা দিয়ে তাদের সরকারকে টিকিয়ে রাখছে। আদারওয়াইজ তো তারা দেউলিয়া, একটা দেউলিয়া সরকার। তো সেখানে বাট মেইন স্ট্রিম যেটা ডেইলি আপনার যে একটা ন্যাচারাল ট্রেড রুট, সেটা যদি বন্ধ থাকে এবং তারা যদি বন্ধ করতে সক্ষম হয়, এটা ডেফিনেটলি একটা ইকোনমিক ইম্প্যাক্ট সাধারণ জনগণের উপরে হবে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত ওপেক থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে। এর কি ধরনের প্রভাব পড়বে? তেলের দাম বাড়বে না কমবে? না, এটা তো একদিকে আমাদের জন্য সুবিধা, যদি যুদ্ধ শেষ হয়ে যায়। আর ওপেক যেটা একটা কার্টেল ছিল, ওপেক হচ্ছে গিয়ে একটা মনোপলি ছিল, এই মনোপলিটা ভাঙলো। জি। এই মনোপলিটা ভাঙলো, এখন আমরা এমনও হতে পারে এই যুদ্ধের পরে দেখবেন আপনার $70-80 নিচেও তেল চলে আসতে পারে, যেটা আগে ছিল। কারণ এখন আপনি ওরা কি করে যে আমি কে কতটুক তেল উৎপাদন করব, সেটা আগে থেকে নির্ধারণ করা থাকে। সৌদি আরবিয়া এতটুকু করবে, ইউএই মানে একটা একটা রেশনিং ছিল। করে, এটা একটা মনোপলি ছিল, কার্টেল যাকে বলে আর কি। কার্টেলের বাইরে ইউএই একটা মেজর উৎপাদনকারী দেশ, এবং ইউএই এর সাথে কিন্তু সৌদি আরবিয়ার শুধুমাত্র এই এই যুদ্ধ নিয়ে নয়, গ্লোবালি কিন্তু তারা একটা কম্পিটিশন আছে। তারা আফ্রিকাতে কম্পিটিশনে আছে, ইয়েমেনে কম্পিটিশনে আছে, এবং ইউএই যেটা এককালে বলা যেত মানে সৌদি আরবিয়ার যে ওভারওয়েলমিং যে ইনফ্লুয়েন্সটা ছিল মধ্যপ্রাচ্যে, সেটাকেও কিন্তু ইউএই চ্যালেঞ্জ করছে। এবং আম, ইসরায়েলের সাথে তাদের ভালো সম্পর্ক, আহ, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের খুবই ভালো সম্পর্ক। সুতরাং উম, এখানে একটা তারা, এবং এই জন্য ইরান কিন্তু সব থেকে বেশি আক্রমণ চালিয়েছে ইউএই এর উপরে, তাদের সিভিলিয়ান অনেক ইনফ্রাস্ট্রাকচার গুলোর উপরে। তো সেই জন্য তারাও কিন্তু আম, একটু বিক্ষুব্ধ। তবে আমাদের আমি অয়েলের কথা বলতে পারি যে অপেক থেকে বেরিয়ে এসে তাদের যে মনোপলি বিজনেস ছিল, সেখানে একটা আঘাত আসলো। এবং আমাদের জন্য, কনজিউমারদের জন্য হয়তো একটা চয়েস থাকতে পারে, সৌদি থেকে তেল নিব না দুবাই থেকে নিব, না ওমান থেকে নিব, বা থিংস লাইক দ্যাট। কিছুদিন আগে কিছুদিন আগে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মস্কো সফর করেছিলেন
এবং এটি ব্যতিক্রমীভাবে আহ, তিনি আহ, মার্কিন রাশিয়ার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এটি কিন্তু শুধু সৌজন্য সাক্ষাৎ না, ইরানি প্রতিনিধি দল এবং রাশিয়ান প্রতিনিধি দল চেয়ারে মুখোমুখি বসে বৈঠক করেছেন এবং সেখানে মস্কো থেকে আশ্বাস দেওয়া হয়েছে তারা ইরানের পাশে আছে। এখন ইরানের পাশে কতটা কিভাবে আছেন, এরপরই আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প পুতিনকে টেলিফোন করেছেন এবং দীর্ঘক্ষণ টেলিফোন করেছেন এবং টেলিফোনের বিষয়বস্তু ছিল ইরান এবং ইউক্রেন পরিস্থিতি। আর সেখানে ট্রাম্প দাবি করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট তাকে আশ্বস্ত করেছেন যে তারা ইরানের যুদ্ধে জড়াবে না বা ইরানকে সাহায্য করবে না, করবেন না, করবে না, করবেন না, করবেন না। করবেন না, করবেন না। এক নম্বর কথা হচ্ছে রাশিয়ার যেটা আমি বলছি যে ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে সত্যিকার অর্থে একটা দীর্ঘমেয়াদী সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। আজকে যদি মনে করেন রাশিয়া যদি একটা গণতান্ত্রিক দেশ হতো তাহলে পুতিন অনেক আগেই ওনার ক্ষমতা হারাতেন, কারণ রাশিয়ার জনগণ এই দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। লক্ষাধিক তাদের লোকক্ষয়, একটা দেশ যেটা ইতিমধ্যে কিন্তু তাদের দেশের সাইজের তুলনায় তারা আন্ডার পপুলেটেড, সেখান থেকে তারা ভাড়াটিয়া সৈন্য, উত্তর কোরিয়া থেকে সৈন্য নিয়ে হাজার হাজার সৈন্য মারা যাচ্ছে। বাংলাদেশের মতো দেশ থেকেও তারা বাংলাদেশের ভাড়া করছে, আফ্রিকা থেকে সৈন্য ভাড়া করছে। তো এখানে একমাত্র ট্রাম্প কিন্তু তা কোন দিকে ভারী হবেন সেটার উপরে কিন্তু ইউক্রেন যুদ্ধ অনেকটা নির্ভর করছে, এবং পুতিন নির্ভর করছেন ট্রাম্পের উপরে যে উনি এই যুদ্ধটাকে একটা মানে উইন উইন সিচুয়েশনে যুদ্ধটা যেন শেষ করতে পারেন। কারণ ইউরোপিয়ান পাওয়াররা তারা জেলেন্সকিকে সহায়তা করে আসছে, মার্কিন যুক্তরাষ্ট্রও তারা সহায়তা করেছে, F-16 প্লেন দিয়েছে, আপনার বিমান প্রতিরক্ষা প্যাট্রিয়ট দিয়েছে। এগুলো যদি বন্ধ করেন, উনি যদি জেলেন্সকিকে দুই দলকে আনতে পারেন কাছে, তাহলে যুদ্ধের একটা সমাধানের দিকে পুতিন চলে যাবেন। সেই জন্য পুতিন কোনো বড় ধরনের ইনভলভমেন্ট ইরানে করতে চাইবেন না। তবে আমি যেটা মনে করছি যে হয়তো সিক্রেটলি তাদের মধ্যে এই ধরনের, কারণ এই যে ইউরেনিয়াম গুলো, এনরিচড ইউরেনিয়াম কোথায় যাবে? এনরিচড ইউরেনিয়ামের একটা ডেস্টিনেশন হতে পারে থার্ড কান্ট্রি হিসাবে, যেগুলো রাশিয়াতে চলে গেল। রাশিয়ার ক্যান টেক ইট ওভার। যেমন আমাদের যে রূপপুর পাওয়ার প্ল্যান্ট চালু হলে আমাদের এই যে ওয়েস্ট গুলা হবে, এইগুলো সব আমরা চুক্তি করেছি, আমরা রাশিয়াতে দিয়ে দিব। ওরা নিয়ে ওরা পাহাড়ের নিচে লুকায় রাখুক, অথবা এগুলাকে রিপ্রসেসিং করতে পারে কিনা টেকনোলজি, সেগুলো তারা জানে। সো এই ধরনের একটা কিছু হতে পারে। তবে যেটা উনি বলছিলেন যদি তাই হয়ে থাকে, ওরা চাইবে একটা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার যেসব মিসাইল ফায়ার হয়ে গেছে ওগুলোকে আবার নতুন করে দেওয়ার। তো সেটা রাশিয়া করবে কিনা আই এম নট শিওর। তবে চীন চীন মাঝে মাঝে হয়তো কিছুটা, যেমন ওই যে আপনার স্যাটেলাইট দিয়ে মার্কিন পজিশনস গুলো তারা ইরানকে দিয়েছে, এই ধরনের একটা কথা আছে যে স্যাটেলাইট দিয়ে যেসব মধ্যপ্রাচ্যে যেসব মার্কিন ঘাঁটিগুলোর উপরে আক্রমণ হয়েছে, এখানে চীন হয়তো সাহায্য করেছে। তো সেটা করতে পারে, চীনের পক্ষেই বেশি সম্ভব। রাশিয়া এই মুহূর্তে খুব একটা অ্যাক্টিভলি আসবে বলে আমার মনে হয় না। কিন্তু ইরান ইরান বলেছে, ইরানের যে সর্বশেষ 3 দফা দাবি বা 3 দফা প্রস্তাব, তাতে হচ্ছে যে প্রথম যুক্তরাষ্ট্রকে অবরোধ তুলে নিতে হবে, ইরানের উপর হরমুজের উপর ইরানের কর্তৃত্ব স্বীকার করতে হবে, এরপর ইউরেনিয়াম বা অন্যান্য বিষয়ে আলোচনা হবে। এই যে ধাপে ধাপে এগোনোর কথা বলছে যুক্তরাষ্ট্র, এখানেই তো আলোচনাটা থেমে গেল। যুক্তরাষ্ট্র কি এটার ইতিবাচক সাড়া দিতে পারে, অর্থাৎ আলোচনা শুরু করতে পারে কিনা? ট্রাম্প প্রশাসন কোনোদিনই এটাতে রাজি হবে না, এই জন্য যে যুদ্ধটা কিন্তু হরমুজ প্রণালী নিয়ে শুরু হয়নি। যুদ্ধটা শুরু হয়েছিল যে ইরানের আণবিক যে শক্তি অস্ত্র করার জন্য যে প্রচেষ্টা, সেটাকে বন্ধ করার জন্য যে কোনো উপায়, অর্থাৎ
নিউক্লিয়ার রিসার্চ, ইউরেনিয়াম এনরিচমেন্ট, এই সমস্ত কিছু আপনাকে স্টপ করতে হবে। এইটা করতে গিয়ে হরমুজ প্রণালীতে ইরান ব্লকেট দিয়েছে, কিন্তু হরমুজ হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা পৃথিবীর আমাদের যে পজিশন হচ্ছে যে প্রত্যেকটা প্রণালী এগুলো ইন্টারন্যাশনালি ফ্রি অ্যাক্সেস দিতে হবে। শুধু হরমুজ প্রণালী নয়, বাবেল মান্ডেব বলেন, আপনার এই যে সিঙ্গাপুরে সুমাত্রা স্ট্রেইট আছে, সুন্দা স্ট্রেইট আছে, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াটারওয়ে। এখানে কারোরই বাধা দেওয়ার ক্ষমতা নেই এবং কারোরই টোল আদায় করার কোনো ধরনের আহ, আহ, চাঁদা আদায় করার কোনো সুযোগ নাই। সুতরাং এটা এটা তারা কখনোই মানবে না যে এটা করলে আমি ইয়ে করব, ইউরেনিয়াম সরাবো বা ওটা নিয়ে আলোচনা করবো, এটা হবে না। এটা আহ, উনি পরিষ্কার বলে দিয়েছেন যে তুমি আহ, যদি এখন মনে করেন যে ইরান নিজেরা তারা ইয়ে তুলে নিল তাদের ব্লকেটটা তুলে নিল, নিয়ন্ত্রণ। তখনও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তার ব্লকেট উঠাবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লকেট হচ্ছে কেবলমাত্র ইরানের বিরুদ্ধে এবং ইরানের থেকে তেল নিয়ে যারা যাবে বা ইরানে যেসব জাহাজ ঢুকতেছে ওই তাদের উপরে ব্লকেট। সো ইটস নট এ ব্লকেট বাংলাদেশের জাহাজের উপরে বা ভারতের বা সৌদি আরবের বা ইন্দোনেশিয়ার জাহাজের উপরে বা যুক্তরাজ্যের জাহাজের এগেনস্টে ব্লকেট না। এরা ফ্রি প্যাসেজ করতে পারবে শুধুমাত্র ইরানের, এবং সেটা তারা উঠাচ্ছে না যে কারণগুলোর জন্য আমি বললাম যে তারা চাপ সৃষ্টি করতে চাচ্ছে ইরানের উপরে, যাতে তারা ওই জিনিসটাতে রাজি হয় যে ইয়েস, আমি ইউরেনিয়াম গুলো সরিয়ে ফেলবো এবং আন্তর্জাতিক ইন্সপেকশন হবে এবং আমি মানে কোনো ধরনের আণবিক অস্ত্র প্লাস এমন কোন অস্ত্র আমি রাখবো না যেগুলো আমাদের প্রতিবেশীর জন্য হুমকি হতে পারে। অর্থাৎ মিসাইলস, ড্রোনস যাই বলুন, এগুলো নিয়ে একটা ইয়েতে আসতে হবে। তবে প্রথম কথাই হচ্ছে নিউক্লিয়ার ফিসাইল ম্যাটেরিয়াল যেগুলা এনরিচড ইউরেনিয়াম যেটাকে বলে, সেগুলো সরাই ফেলতে হবে। মার্কিন সমাজবিজ্ঞানী জর্জ ক্যাটসিয়া ফিকাস বলেছেন যে ট্রাম্প এই যুদ্ধে জয়ী হতে পারবেন না। এই সমাজবিজ্ঞানী ভিয়েতনাম যুদ্ধসহ এশীয় নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন, কাজ করছেন, এবং তিনি বলছেন যে এই যুদ্ধে ট্রাম্প হেরে গেছেন। আপনি তার এই বিশ্লেষণকে কিভাবে দেখেন? না, আমি পুরা বিশ্লেষণ তো পড়ি নাই, তবে যেটা বললাম যে যুদ্ধে যাওয়ার আগে কতগুলো এইম থাকে। হ্যাঁ, যে এইমটা ছিল যে ইউরেনিয়াম ওখানে সরিয়ে আনতে হবে, ওর নিউক্লিয়ার ফেসিলিটিস গুলো, নিউক্লিয়ার পিসফুল নিউক্লিয়ার প্রসেস থাকবে, যেমন আমাদের নিউক্লিয়ার রিয়েক্টর আছে, ওদেরও বুশায়ার নিউক্লিয়ার আছে, সেগুলো থাকবে। কিন্তু ওই যে আণবিক অস্ত্র তৈরির জন্য কোনো ধরনের ইয়ে করতে পারবে না, প্লাস তাদের এমন কোনো অস্ত্র থাকতে পারে না যেটা, ওইটা যদি উনি না করতে পারে অতি শীঘ্র, তাহলে ডেফিনেটলি উনি যুদ্ধে হেরে গেল। কারণ উনার যে এইমটা ছিল সেটা এইমটা হয়নি। যেমন পুতিন, পুতিন কি চেয়েছিলেন ইউক্রেনে? উনি চেয়েছিলেন যে আহ, ইউক্রেন দখল করে ওখা- ওখানে এমন একজন প্রশাসন আসবে যারা ও রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ হবে এবং কোনোদিনই ন্যাটোতে যোগ দিতে পারবে না, তাই না? এখন মানে ওখানেও রেজিম চেঞ্জ, ওখানেও শাসক বদল। সেটা পুতিন পারেন নাই। এখানে যদি আপনার এই অন্তত রেজিম চেঞ্জ না হোক, রেজিমে উনি বলতে পারেন, ট্রাম্প সাহেব বলতে পারেন যে ওকে রেজিমকে তো দুর্বল করেছি, কিন্তু যদি ওই যে মেইন জিনিসটা যদি নিউক্লিয়ার ইয়ে না করতে পারে, আমরা সামনে যদি আগামী কয়েক মাসের মধ্যে, তাহলে ট্রাম্প ডেফিনেটলি উইল বি এ লুজার এবং সামনের নির্বাচনে সেটা আহ, পরিষ্কার হয়ে যাবে। তবে আমি দীর্ঘমেয়াদী ইতিহাস কিভাবে ওনাকে দেখবে সেটা তো আমি বলতে পারবো না, বাট যুদ্ধের ব্যাপারে এই মুহূর্তে একটা স্টেলমেট চলছে এবং এখানে পেশেন্স কে আগে বেন্ড ডাউন করবে। যদি ইরান স্বীকার করে নেয় যে আমার ঠিক আছে, আমি আমার নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস গুলো আমি ধ্বংস করে দিব বা আন্তর্জাতিক ইয়েতে অথবা কোনো থার্ড কান্ট্রিতে পাঠিয়ে দিব, এবং আমি ভবিষ্যতে 20 বছর বা 30 বছরের মধ্যে আমি এটা করব না, কোনো ধরনের ইয়ে করব, আণবিক অস্ত্র তৈরির জন্য কোনো প্রস্তুতি নিব না, তাহলে তারপরে যদি সম্পর্ক স্বাভাবিক হয়, তাহলে আমরা বলতে পারি যে ট্রাম্প ইজ দ্য উইনার। এখন সেটা কি হবে সেটা অনেক কিছুর উপরে নির্ভরশীল।
আমরা হয়তো আগামী আরো আর কয়েক সপ্তাহ এটা দেখতে হবে। আর ইরান যদি এখন যে অবস্থানে আছে এটা যদি আরও ১-১.৫ মাস বা ২ মাস ৩ মাস যদি চালিয়ে যেতে পারে, তাহলে তো ধরে নিতে হবে যে ইরান পরাজিত হয়নি। না, তা তো বটেই, তা তো বটেই। তো সেই জন্যই ওরা চাইবে এত এইটুক চাপ সৃষ্টি করতেছে করার জন্য, যেটাতে একটা ডিসিশন আসতে পারে। যত অলরেডি তো ধরেন ২ মাস হয়ে গেল। তো উনি তো এর আগে অনেকবার বলেছেন যে এর আগে বছরের পর বছর আফগানিস্তানে ওই যে ডেমোক্রেটিক পার্টি, তখন ওবামা ছিলেন, তারা বছরের পর বছর যুদ্ধ করে কোনো কিছু করতে পারেননি। আমি কয়েক মাসের মধ্যে এটা করে, কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে করে ফেলবো। তো যদি উনি করতে পারেন আগামী কয়েক সপ্তাহ বা মাসখানেকের মধ্যে, তাহলে তো একটা উনি বলা যায় যে হি হ্যাজ ফেইলড। আর যদি উনি নিয়ে আসতে পারেন, তাহলে মার্কিন ডোমেস্টিক ইয়েতে ওনার ইমেজটা অন্য ধরনের হতে পারে। তবে এটাও সত্যি যে দেখুন আপনার, যে আজকে যদি ইরান, আমি তো জানি ইরান এত একটা ঐতিহ্যমণ্ডিত একটা দেশ, শিক্ষা, মানে সবকিছুতে তারা, কিন্তু এই যে এগিয়ে। তাদের এগিয়ে, অনেক এগিয়ে। আ মানে আমার মনে হয় মুসলিম মেজরিটি কান্ট্রিজ গুলোর মধ্যে সবথেকে এগিয়ে একটা ইরান একটা দেশ। কিন্তু আজকে কেন আইসোলেটেড হয়ে গেছে? এটাই ইরানকে চিন্তা করতে হবে, যে আজকে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার মতো একটা দেশ ছাড়া কেউ ডাইরেক্টলি ইরানের পাশে নাই। এবং এইজন্য তাদের বৈদেশিক নীতিতে যদি গভীর পরিবর্তন না আসতে পারে, তাহলে তো এই ধরনের আইসোলেটেড হয়ে থেকে লাভ নাই। এবং আরেকটা জিনিস, যেটা ওই যে আপনি লেবাননের কথা, কিন্তু ইরান যে আইসোলেটেড বা বিচ্ছিন্ন হয়েছে কি ইরানের জন্যে, না যুক্তরাষ্ট্রের চাপে? যুক্তরাষ্ট্র তো ইউসি উভয় পক্ষ তো সবসময় থাকে। তবে ইরানের যে পোস্টার গুলো ছিল, যে এটা আমি আগেও বলেছি, যে তাদের রিভলিউশনটা যদি কেবলমাত্র তাদের ডোমেস্টিক ইউজ করতো তাহলে ঠিক ছিল, কিন্তু তারা চেয়েছে তাদের রিভলিউশন, তাদের যে আইডিওলজিটাকে বাইরে এক্সপোর্ট করতে, বিশেষ করে বিভিন্ন মুসলিম কান্ট্রিজ তাদের আশেপাশে। কিন্তু আশেপাশে তো তারা সেটা করতে পারেনি, যার ফলে তাদের যাদের বন্ধু হতে পারতো অন্যান্য মুসলিম দেশগুলো, সেখানে জনগণের হয়তো সমর্থন আছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন, যে ইরানের যে শাসনযন্ত্র, যেটা সেটা অ্যাকসেপ্টেবল হয়নি বাইরের কাছে, যার ফলে এখন সে সত্যি মিত্রহীন। কেন? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র একা কেন এরকম হবে যে সারা পৃথিবী তারা তারা আইসোলেটেড হয়ে যাবে? এটা তো ঠিক না। তো উভয় পক্ষেরই ইয়ে আছে, মানে দায়িত্ব দায় আছে। আছে, উভয় দায় আছে, ঐতিহাসিক দায় আছে। এবং আমরা আশা করি যে এই অচলাবস্থা দ্রুত অবসান হোক এবং যুদ্ধের বদলে শান্তি প্রতিষ্ঠিত হোক উপসাগরীয় দেশগুলোতে। তাহলে সেখানকার জ্বালানি সরবরাহ যেমন নিশ্চিত হবে, একইভাবে এই যে বিশ্বব্যাপী যে উদ্বেগ জ্বালানি নিয়ে বাংলাদেশ সহ, সেই উদ্বেগও কমে যাবে, জ্বালানির মূল্য কমবে এবং বিশ্ব অর্থনীতির আবার নতুন যাত্রা শুরু হবে, গতি পাবে। আমরা এই অর্থনৈতিক একটা স্থবিরতা, এটা কোনোভাবেই কাম্য নয়। ইশফাক এলাহি চৌধুরী, চর্চাকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।